পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাসসুম, পর্ব সংখ্যা ৪২। সন্ধ্যা নামতেই শহরের আলো যেন একে একে জ্বলে উঠতে শুরু করলো। আকাশে লালচে আভা মিলিয়ে গিয়ে চারপাশে নেমে এলো উৎসবের আবহ। সন্ধ্যা ঠিক ৭টার দিকে। চারদিকের আলো আঁধারি পরিবেশে যেন এক আলাদা মায়া ছড়িয়ে আছে। সেই সময়টাতেই রিমিশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখছিল। সে আজ খুব সুন্দর করে একটি 3 পিস পরে তৈরি হয়েছে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আসলে তার ইচ্ছে ছিল শাড়ি পরার। নতুন জায়গা, নতুন মানুষ, প্রথমবার যাচ্ছে, তাই একটু আলাদা করে নিজেকে সাজাতে চেয়েছিল। কিন্তু আহিল শাড়ি পরার কথা শুনেই সরাসরি না করে দেয়। শাড়ি পরে ওখানে যাওয়া যাবে না, 3 পিস পরে যাও। রিমেশা একটু অবাক হয়ে বলে, কিন্তু বিয়ে বাড়িতে যাব, শাড়ি পরবো না? আর ওই বাড়িতে তো আমি আজ প্রথম যাব। আহিল একদম স্বাভাবিক নির্লিপ্ত ভঙ্গিতে বলে, সমস্যা নাই, তুমি 3 পিস পরে যাও। কেউ কিছু বললে বলো আমি 3 পিস পরতে বলেছি, শাড়ি পরতে মানা করেছি। তার কথার মধ্যে এমন এক দৃঢ়তা ছিল যে রিমিশা আর কথা বাড়ায় না। সে চুপচাপ আলমারি থেকে সুন্দর একটা 3 পিস বের করে পরে রেডি হয়ে নেয়। সব কিছু গুছিয়ে নিয়ে সে প্রস্তুত হয় নতুন এক পরিবেশে যাওয়ার জন্য। তারপর দুজনে রওনা দেয় বিয়ে বাড়ির উদ্দেশ্যে। গাড়ির ভেতরে তেমন কোনো কথা হয় না। রিমিশা জানালার বাইরে তাকিয়ে থাকে। সন্ধ্যার আলো, রাস্তার লাইট আর চলমান শহরের ব্যস্ততা যেন তার চোখের সামনেই ভেসে উঠছিল। আহিল নিজের মতো করে গাড়ি চালাচ্ছিল, চুপচাপ, নির্লিপ্ত। বিয়েবাড়ির গেট দিয়ে যখন আহিলের গাড়ি ঢোকে, তখনই চারপাশে একরকম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আরে আহিল, তুই ঢাকায় ফিরলি কখন? তুই তো কক্সবাজারে ছিলি, কখন আসলি রে? একসাথে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেয় সবাই, কারণ কেউই জানতো না সে ফিরে এসেছে। আহিল হালকা হেসে সবার দিকে তাকায়, কিন্তু খুব বেশি কিছু না বলে গাড়ি থেকে নামে। তারপর দরজা খুলে রিমিশাকে নামতে সাহায্য করে। মুহূর্তের মধ্যে সবাই নতুন বউকে রিসিভ করতে এগিয়ে আসে। মাশাল্লাহ, আমাদের আহিলের বউ তো বেশ সুন্দর। লজ্জায় রিমিশার গাল লাল টমেটোর মতো হয়ে যায়। রিমিশাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। মুহূর্তেই পুরো বাড়িতে হইচই পড়ে যায়। আহিল বউ নিয়ে এসেছে, কারণ এর আগে কেউ তার বউকে দেখেনি। বিয়েটা হয়েছিল ঘরোয়াভাবে। রিমিশাকে একটা সোফায় বসানো হয়। একে একে আহিলের খালা, মামি, আত্মীয় স্বজন সবাই এসে বউকে দেখে। কেউ চেন দেয়, কেউ টাকা। যার কাছে যা ছিল তাই দিয়ে উপহার দিতে থাকে। একপাশে দাঁড়িয়ে আহিল চুপচাপ সব দেখছিল। ঠিক তখনই আইজা আসে। সে এতক্ষণ পার্লারে ছিল হলুদের সাজের জন্য, তাই আহিল এসেছে এটা জানতো না। বাড়িতে ঢুকে আহিলকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে। আমি জানতাম তুমি আসবে, তুমি না এসে থাকতে পারবে না। আহিল আস্তে করে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর নিজের পাঞ্জাবিটা এমনভাবে ঝাড়তে থাকে যেন কোনো নোংরা লেগে গেছে। আইজা অবশ্য সব পাত্তা দেয় না। তার নজর পড়ে রিমিশার দিকে। সুন্দর করে সোফায় বসে আছে, কোল ভর্তি টাকা। সে এগিয়ে গিয়ে বলে, আরে রিমিশা, লটারি পেয়েছো নাকি? সরো, আমি এখানে বসবো। বলেই তাকে উঠিয়ে নিজে বসে পড়ে। এই আচরণে সবাই অবাক হয়ে যায়। আহিলের খালা বলে ওঠে, এটা কোন ধরনের বেয়াদবি আইজা, তুমি ওকে ওঠালে কেন? আইজা নির্বিকার, ফুপি, আমার গরম লাগছে, তাই ফ্যানের নিচে বসেছি। ওকে বলুন অন্য জায়গায় বসতে। ঘরে এসি চলছে, তোমার গরম লাগছে কেন? আমি জানি না, আমার গরম লাগছে। পরিবেশটা অস্বস্তিকর হয়ে ওঠে। এমন সময় রাইসা এসে আইজাকে ডাকে, আপু, তোমাকে ছাদে ডাকছে, সিঙ্গেল ফটোশ্যুট হবে, পরে আর সময় পাওয়া যাবে না। না চাইলেও আইজাকে যেতে হয়। আর সে চলে যেতেই যেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এই মেয়েটা যেখানে থাকে সেখানেই ঝামেলা বাঁধায়। এরপর আহিলের কিছু কাজিন এসে রিমিশাকেও নিয়ে যায়। ভাবি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন আমাদের সঙ্গে। ওরা তাকে নিয়ে গিয়ে বলে, ভাবি, আপনি শাড়ি পরেননি কেন? না, আমাকে শাড়ি পরতে বারণ করেছে। এইটা কি কথা? আমরা সবাই শাড়ি পরেছি, আপনি না পরলে কেমন দেখাবে? কথা না শুনে জোর করেই তাকে শাড়ি পরিয়ে দেয়। চুল খুলে দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়, চুলের মাঝে ফুল গুঁজে দেয়। রিমিশা অনেক বলে সে সবসময় হিজাব পরে, চুল এভাবে খোলা রাখে না, কিন্তু কেউ তার কথা শোনে না। আয়নার সামনে দাঁড়াতে সে নিজেই অবাক হয়ে যায়। এটা কি সত্যিই সে? যেন নিজেকে এত সুন্দর আগে কখনো লাগেনি। একজন কাজিন মুগ্ধ হয়ে বলে, মাশাল্লাহ ভাবি, আজ তো ভাই আপনার কাছ থেকে চোখ সরাতেই পারবে না। কিছুক্ষণ পর সবাই ছাদে যায় হলুদের অনুষ্ঠান শুরু করার জন্য। সেখানে আলো, হাসি, গান সব মিলিয়ে জমজমাট পরিবেশ। রিমিশা সবার মাঝে বসে আছে। আর ঠিক তখনই একজোড়া চোখ তার দিকে স্থির হয়ে যায়। আহিল।
সেজন্য তাকিয়েই আছে, চোখ সরাতে পারছে না। একজন কাজিন মজা করে বলে, ভাইয়া চোখ পড়ে যাবে তো, আমাদের দিকেও একটু তাকান, দেখেন কেমন লাগছে। আহিল বলে, তোদের সবকটাকে তালগাছের পেতনির মতো লাগছে। সবাই হেসে ওঠে। কিছু ছেলে কাজিনদের সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই আহিল খেয়াল করে আইজার কিছু ছেলে ফ্রেন্ড এসে রিমিশার পাশে বসেছে। তার মুখের ভাব মুহূর্তেই বদলে যায়। ঠিক তখনই একটা মেয়ে দৌড়ে এসে বলে, দুলাভাই আর তার ফ্রেন্ডরা চলে এসেছে, এবার হলুদ অনুষ্ঠান শুরু করা যাবে। সবাই অপেক্ষা করছিল ছেলে পক্ষ থেকে লোকজন আসার জন্য। এর মধ্যে আহিল দ্রুত গিয়ে রিমিশার সামনে দাঁড়ায়। সে এসে বলে, চলো। কোথায়? কোনো উত্তর না দিয়ে তাকে নিয়ে নিচে নেমে যায়। নিচে এসে দেখে সব ভালো রুম ভরা, তাই একপাশে ছোট্ট একটা ফাঁকা রুমে ঢুকে পড়ে। দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করছেন কেন? আমার ঘুম আসছে। আপনার ঘুম আসলে আমাকে নিয়ে এসেছেন কেন? আমাকে আপুরা খুঁজবে, ওরা নিচে গেছে নতুন জামাইকে আনতে, তোমার বাইরে যাওয়ার দরকার নেই, চুপচাপ ঘুমাও। রিমিশা চারদিকে তাকিয়ে দেখে রুমে একটা বেড আর একটা ভ্যানিটি ছাড়া আর কিছুই নেই। ছোট হলেও রুমটা বেশ পরিপাটি। সে বলে, আপনার ঘুম আসলে ঘুমান, আমার এখন ঘুম আসছে না। দরজাটা খুলে দিন, আমি বাইরে গিয়ে অনুষ্ঠান দেখব। আহিল লাইটটা বন্ধ করে দিয়ে অলস ভঙ্গিতে শুয়ে পড়ে। বাইরে আর যাওয়া যাবে না, চুপচাপ ঘুমিয়ে পড়ো। কিন্তু আমি বাইরে গেলে আপনার সমস্যা কোথায়? আমি আর একটা শব্দ শুনতে চাই না, আর একটা শব্দ শুনলে ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে আসবো। রিমিশা বিড়বিড় করে বলে, এই লোকটার মুখে মনে হয় জন্মের সময় মধু দেওয়া হয়নি। আহিল শুনে ফেলে, মধু দেওয়া হয়নি, তুমি চাইলে দিয়ে দিতে পারো। রিমিশা আর কিছু বলে না। আমি কোথায় ঘুমাবো? আমার কোলে এসে ঘুমাও। আপনার মুখ থেকে কি ভালো কথা বের হয় না? শেষমেশ আহিল পাশে সরে গিয়ে মাঝখানে কোল বালিশ দেয়। রিমিশা এসে একপাশে শুয়ে পড়ে। মাঝে কোল বালিশ দেওয়া, তাও সে এমনভাবে শুয়েছে যেন এক্ষুনি টুক করে নিচে পড়ে যাবে। আহিল উল্টো দিকে ফিরেই বলে, মাঝখানে আরও কয়েকজনকে শোয়ানোর প্ল্যান আছে নাকি? মাঝে তো কোল বালিশ আছেই, চাইলে ঠিক মতো শুতে পারো। একটু এসে ঠিকঠাক মতো শুয়ে পড়ো। রিমিশা ক্লান্ত ছিল, তাই দ্রুত ঘুমিয়ে পড়ে। কিন্তু আহিলের ঘুম আসে না। সে কারোর সঙ্গে বেড শেয়ার করতে পারে না, তাও আবার একটা মেয়ের সঙ্গে। অস্বস্তিতে তার ঘুমই আসছে না। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ে। আহিল গিয়ে দরজা খোলে। তার কিছু কাজিন এসে বলে, ভাবি কোথায়? ও ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি? আর ওনাকে ডেকে আনেন, ছবি তুলতে হবে তো। আহিল বলে, তোরা যা, ও ছবি তুলবে না, ও এখন ঘুমাবে। বলেই দরজা বন্ধ করে দেয়। ওরা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর আবার টোকা দেয়, ভাইয়া তুমি বাসায় গিয়ে ঘুমাও, আজ ভাবি আমাদের সঙ্গে ঘুমাবে। ভেতর থেকে আহিল বলে, আর একবার ডিস্টার্ব করলে তোদের মেরে মঙ্গল গ্রহে রেখে আসবো। ওরা ভয় পেয়ে চলে যায়। এই আহিলের যে রাগ, যেটা বলে সেটাই করে। আহিল আবার এসে শুতে যায়। তখন খেয়াল করে রিমিশার শাড়ি একটু সরে গিয়ে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। সে দ্রুত চোখ সরিয়ে নেয়, তারপর আবার উল্টো হয়ে শুয়ে পড়ে। হঠাৎ অনুভব করে পিছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরেছে। রিমিশা ঘুমের মধ্যে তাকে সাপের মতো পেঁচিয়ে ধরেছে। ঘুরে দেখে কোলবালিশ একপাশে আর রিমিশা তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আহিল অবাক হয়ে যায়। সে ভাবছিল অস্বস্তি লাগবে, কিন্তু তার চেয়েও বেশি অবাক লাগে মেয়েটার নির্ভর ঘুম দেখে। আহিল একটু সরিয়ে দিতে গেলে রিমিশা বলে ওঠে, ওহ দাদি, এমন করছো কেন? কথাটা শুনে আহিল থমকে যায়। সে বুঝতে পারে মেয়েটা তাকে না, দাদিকে ভেবে জড়িয়ে ধরেছে। সে আবার ঠিক করে শুয়ে দেয়, কিন্তু রিমিশা আবারও জড়িয়ে ধরে। আহিল বিরক্ত হয়ে ভাবে, এই মেয়েটার ঘুমানোর স্টাইলটাই অদ্ভুত, আলাদা কেন? সে শাড়িটা ঠিক করে দেয়। পুরো রাত তার আর ঘুম হয় না। একবার সরালেই আবার এসে জড়িয়ে ধরে। শেষ রাতে একটু সরাতেই সে ভাবলো ঘুমাবে, কিন্তু আবার এসে বুকের উপর উঠে শুয়ে পড়ে। আহিল অবাক, এটা মানুষ না এলিয়েন? সকাল 7টার দিকে রিমিশার ঘুম ভাঙে। চোখ খুলেই দেখে সে আহিলের উপর শুয়ে আছে। সে এক ছিটকে সরে যায়। লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। আহিল ঘুমাচ্ছে ভেবে দ্রুত শাড়ি ঠিক করে বেরিয়ে যায়। রিমিশা বেরিয়ে যেতেই আহিল চোখ খুলে তাকিয়ে থাকে। তারপর সেও উঠে পড়ে। নিচে নামতেই এক কাজিন বলে, ভাইয়া তোমার গলায় এগুলো কি? আমার গলায় কি তোদের জানার দরকার নেই, কিন্তু সবাই তাকিয়ে থাকে। তার গলায় লিপস্টিকের দাগ। সবাই হেসে ওঠে। আহিল বিরক্ত হয়ে ওয়াশরুমে যায়। এই স্টুপিড মেয়েটার জন্য আজ আমাকে লজ্জা পেতে হলো। এর শাস্তি তো ওকে পেতেই হবে। এইদিকে ইরাদের বাড়িতে একেবারে জমজমাট পরিবেশ। ড্রয়িং রুম ভর্তি মানুষ, হাসি, গল্প, আপ্যায়ন সব মিলিয়ে যেন একটা উৎসবের আমেজ। ইরার বাবার এক ঘনিষ্ঠ বন্ধু তার পুরো পরিবার নিয়ে এসেছে।
উদ্দেশ্য একটাই, তাদের বড় ছেলের জন্য ইরাকে দেখা। পছন্দ হলে সেখানে আংটি পরিয়ে দেবে এমনটাই ঠিক করা। ইরার বাবার মুখে গর্ব আর সন্তুষ্টির ছাপ স্পষ্ট। অতিথিদের আপ্যায়নের কোনো কমতি নেই। চারপাশে হাসি আনন্দ, অথচ সেই বাড়িরই এক কোণে অন্যরকম এক নিস্তব্ধতা। ঘরের এক পাশে বসে এরা নিঃশব্দে কাঁদছে। তার চোখ দুটো ফুলে গেছে, গাল বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে। তার কণ্ঠ কাঁপছে, ভেঙে ভেঙে বলছে, আম্মু আমি এই বিয়েটা করতে পারবো না, প্লিজ আব্বুকে বোঝাও, আমি ভালো থাকবো না। তার কথার মধ্যে অসহায়তা, ভয় আর ভালোবাসার আরতি মিশে আছে। সে আবার বলে, আমি যদি বিয়ে করি আমি মাহিরকেই করতে চাই, আমি ওকে অনেক ভালোবাসি আম্মু। তার কণ্ঠে কান্না জমে ওঠে, শব্দগুলো যেন ঠিকমতো বের হতেও চাইছে না। ইরার মা তার পাশে বসে আছে, তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কিন্তু না, তার নিজের চোখেও পানি জমে উঠছে। তিনি জানেন এই ভালোবাসার কোনো মূল্য এই ঘরে নেই। তিনি ধীরে ভারী কণ্ঠে বলেন, আমার ইরাবতী, কান্না করো না মা। তারপরে একটু থেমে নিজের কষ্টটা লুকিয়ে বলে, তোমার বাবা কখনোই এই সম্পর্ক মেনে নেবে না। তুমি তো জানো উনি কেমন। কথাগুলো বলার সময় তার নিজের বুকেও যেন ভেঙে যাচ্ছে। এরা কাঁদতে কাঁদতেই বলে, কিন্তু আম্মু আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি পারবো না। তার শ্বাস ভারী হয়ে আসছে। একবার, শুধু একবার আমাকে মাহিরের সঙ্গে কথা বলতে দাও, আমি ওকে বললে ও আমাকে এখান থেকে নিয়ে যাবে। তার চোখে তখন একটা আশার শেষ আলো। তোমার ফোনটা দাও না আম্মু, আমার ফোন তো তোমার আব্বু নিয়ে নিয়েছে। ইরার মা অসহায়ভাবে তাকিয়ে থাকে। তিনি জানেন এই মুহূর্তে তিনি কিছুই করতে পারবেন না। ঠিক তখনই দরজায় নক করার শব্দ। ইরার বাবার গলা ভেসে আসে, কি হয়েছে, এতক্ষণ লাগছে কেন? মেয়েকে নিয়ে তাড়াতাড়ি আসো, সবাই অপেক্ষা করছে। এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়ে ইরার উপর। ইরার মা দ্রুত চোখ মুছে নেয়, নিজের ওড়নাটা ঠিক করে, তারপর কাপা হাতে ইরার চোখের পানি মুছে দেয়। চলো মা। এই চলো শব্দটার মধ্যে কতটা অসহায়তা, কতটা বাধ্যতা, তা শুধু তারাই বোঝে। ইরাকে নিয়ে ড্রয়িং রুমে আসা হয়। চারপাশে অনেক মানুষ, অনেক চোখ, সবাই তাকিয়ে আছে তার দিকে। কিন্তু ইরার চোখে তখন কিছুই ধরা পড়ে না। তার ভেতরটা ফাঁকা হয়ে গেছে, যেন প্রাণটাই নেই। তাকে বসতে বলা হয়, সে বসে, কিন্তু যেন বসে নেই, একটা নিথর শরীর মাত্র। তার চোখে তখনও পানি। ছেলের মা সেটা দেখে অবাক হয়ে বলে, মেয়ে কাঁদছে কেন? ইরার বাবা হেসে পরিস্থিতি সামাল দেয়, আরে মেয়ে একটু আবেগী হয়ে পড়েছে আংটি পরানোর কথা শুনে। সবাই হালকা হেসে নেয়। ছেলের মা মায়া ভরা কণ্ঠ বলে, আরে মা কাঁদছো কেন? তোমার যেখানে মন যাবে সেখানেই থাকবে, দুইটাই তো তোমার বাড়ি। কথাগুলো সান্ত্বনার মতো শোনালেও ইরার কাছে সেগুলো অর্থহীন। তারপর ওনারা ইরাকে ভালো করে দেখে, মুখে লাজুক সৌন্দর্য, চোখে পানি। এই মিশ্র অনুভূতিকে ইরাকে আরও সুন্দর লাগে। তারা একে অপরের দিকে তাকিয়ে সম্মতি দেয়। একজন ব্যাগ থেকে একটা ডায়মন্ডের রিং বের করে ধীরে ধীরে ইরার হাতে পরিয়ে দেয়। এই মুহূর্তে যেন সময় থেমে যায়। ইরার চোখ বড় হয়ে ওঠে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে তাকিয়ে থাকে নিজের হাতে, তার আঙুলে এখন অন্য কারো নামের চিহ্ন। হঠাৎই সে উঠে দাঁড়ায়, কান্না চেপে রাখতে না পেরে দৌড়ে সেখান থেকে চলে যায়। ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। ইরার বাবা পরিস্থিতি সামাল দেয়, মেয়েটা ছোটবেলা থেকে কখনো আমাদের ছেড়ে কোথাও থাকেনি তো, তাই একটু বেশি আবেগী হয়ে পড়েছে। সবাই মাথা নেড়ে বোঝে। ছেলের বাবা মুচকি হেসে বলে, কোনো সমস্যা নেই, আপনার মেয়ে আমাদের বাড়িতে রাজকন্যার মতো থাকবে, ও আমাদের আরেকটা মেয়ে হবে। কথাগুলো শুনে সবাই হাসে, কিন্তু কেউ জানে না এই হাসির আড়ালে একটা মেয়ের জীবন ঠিক এখনই ভেঙে গেল।